ক্যাপিটাল গেইন ট্যাক্স নামটা শুনলেই আমাদের মাথায় আসে কেনাবেচার লাভ লোকসানের একটা হিসেব, তাই না? কিন্তু একবার ভেবে দেখেছেন, যদি কোনো সম্পত্তি কিনতেই না হয়, মানে ধরুন বিনামূল্যে পাওয়া গেল, তখন কি হবে? এখানেই কিন্তু কিছু দারুণ ইন্টারেস্টিং নিয়ম লুকিয়ে আছে। চলুন আজ সেগুলোই সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা খুব সহজ প্রশ্ন করি। বিনামূল্যে পাওয়া কোনো জিনিসের দাম কত? আমাদের মাথায় প্রথম যে উত্তরটা আসে সেটা হলো 0। স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানেই আসল মজাটা। ট্যাক্সের দুনিয়ায় এই উত্তরটা কিন্তু একদমই শূন্য নয়। আর এখানেই এন্ট্রি হয় ডিমড কস্ট বা ধার্যকৃত মূল্য নামের একটা কনসেপ্টের, যেটা পুরো হিসেবটাই ওলটপালট করে দেয়। তো এই যে অদ্ভুত পরিস্থিতিগুলো, মানে যেখানে কোনো কেনাবেচার দাম নেই, সেগুলোর জন্যই ভারতের আয়কর আইনে একটা বিশেষ নিয়মকানুনের বই আছে। আর তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সেকশন হল সেকশন 73, যা এই ধার্যকৃত মূল্যের ব্যাপারটা পরিষ্কার করে দেয়। তাহলে এই ডিমড কস্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, আইন নিজেই একটা সম্পত্তির দাম ঠিক করে দেয়, যদিও সেটা হয়তো বিনামূল্যে পাওয়া গেছে। মানে ট্যাক্স হিসেব করার জন্য একটা লজিক্যাল স্টার্টিং পয়েন্ট তৈরি করা হয়। আর ভাববেন না যে এটা শুধু একটা বিশেষ ক্ষেত্রে কাজে লাগে। এর পরিধি কিন্তু অনেক বড়। ধরুন উপহার বা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো সম্পত্তি, কিংবা বড় বড় কোম্পানির মার্জার, এমনকি এমপ্লয়ীদের পাওয়া স্টক অপশন, এরকম অনেক ক্ষেত্রেই এই বিশেষ নিয়মটা চলে আসে। চলুন প্রথমে সবচেয়ে পরিচিত সিনারিওগুলো দেখি, মানে যেখানে কোনো টাকা পয়সার লেনদেন ছাড়াই ব্যক্তিগতভাবে কোনো সম্পত্তি হাতবদল হয়। ধরুন কেউ উপহার হিসেবে বা উত্তরাধিকার সূত্রে একটা ফ্ল্যাট পেল। এর জন্য তো 1 টাকাও খরচ হয়নি। তাহলে যখন সেই ফ্ল্যাটটা বিক্রি করা হবে, তখন লাভ হিসেব করার জন্য সেটার কেনা দাম কত ধরা হবে? 0? না, এখানেই কাজ করে পূর্ববর্তী মালিকের নিয়ম। মানে সম্পত্তির খরচ হিসাবে ধরা হবে আগের মালিকের কেনা দামটা। শুধু তাই নয়, তিনি যদি সেই সম্পত্তির উন্নতির জন্য কোনো খরচ করে থাকেন, সেটাও এর সাথে যোগ হবে। সোজা কথায়, শুধু সম্পত্তিটাই নয়, সেটার কেনা দামটাও যেন উত্তরাধিকার সূত্রেই পাওয়া গেল। আচ্ছা, ব্যক্তিগত জগৎ থেকে বেরিয়ে এবার চলুন কর্পোরেট আর বিনিয়োগের দুনিয়ায়। এখানেও কিন্তু কোম্পানি বা ফান্ডের নানা রকম পরিবর্তনের সময় একই রকম পরিস্থিতি তৈরি হয়। একটা খুব কমন উদাহরণ হলো কর্পোরেট মার্জার। মানে যখন দুটো কোম্পানি জুড়ে গিয়ে একটা নতুন কোম্পানি তৈরি হয়, তখন পুরনো কোম্পানির শেয়ারের বদলে নতুন কোম্পানির শেয়ার পাওয়া যায়। সেক্ষেত্রে কি হবে? এখানে নিয়মটা কিন্তু বেশ সোজা সাপটা। পুরনো কোম্পানির শেয়ার কিনতে যা খরচ হয়েছিল, নতুন কোম্পানির শেয়ারের খরচও ঠিক সেটাই ধরা হবে। মানে খরচটা জাস্ট এক শেয়ার থেকে অন্য শেয়ারে ট্রান্সফার হয়ে যায়, হাওয়া হয়ে যায় না। ডিমার্জারের ক্ষেত্রে, মানে যখন একটা কোম্পানি ভেঙে একাধিক কোম্পানি হয়ে যায়, তখন ব্যাপারটা একটু অন্যরকম। এক্ষেত্রে মূল শেয়ারের মোট খরচটা নতুন আর পুরনো সব কোম্পানির শেয়ারের মধ্যে একটা অনুপাতে ভাগ করে দেওয়া হয়। মূল আইডিয়াটা হলো খরচটাকে ভাগ করে দেওয়া, বাদ দেওয়া নয়। এই একই লজিক কিন্তু আরও অনেক বিনিয়োগের ক্ষেত্রেও দেখা যায়। যেমন এমপ্লয়ীদের দেওয়া স্টক অপশন বা ইসপসের খরচ ধরা হয় সেই ফেয়ার মার্কেট ভ্যালুটা, যার উপর স্যালারির ট্যাক্স হিসাব করা হয়েছিল। আবার দুটো মিউচুয়াল ফান্ড স্কিম জুড়ে গেলেও নতুন ইউনিটের খরচ কিন্তু পুরনোটার সমানই থাকে। এতগুলো উদাহরণ দেখে হয়তো মনে হচ্ছে নিয়মগুলো বড্ড জটিল, কিন্তু মজার ব্যাপার হলো এই সমস্ত আলাদা আলাদা নিয়মের পেছনে একটাই সহজ মূল নীতি কাজ করছে। সেই মূল কথাটা হলো, কে কত টাকা দিল বা আদৌ দিল কিনা সেটা বড় কথা নয়। আইনই ঠিক করে দেবে যে খরচটা কত ধরা উচিত। এটাই হলো সবকিছুর ভিত্তি। আসলে এই সব নিয়মের একটাই উদ্দেশ্য, যেখানে কোনো স্পষ্ট কেনাবেচার দাম নেই, সেখানে একটা যুক্তিসঙ্গত আর ধারাবাহিক খরচের ভিত্তি তৈরি করা। এতে যেমন কর ফাঁকি দেওয়া আটকানো যায়, তেমনি হিসাবটাও ন্যায্য হয়। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই নিয়মগুলো জানা বা না জানার ফলে বাস্তবে কি ফারাকটা পড়তে পারে, মানে পকেটের উপর এর প্রভাবটা কি? দেখুন, ক্যাপিটাল গেইন মানে হলো বিক্রয় মূল্য থেকে কেনার খরচটা বাদ দেওয়া। তার মানে কেনার খরচের হিসেব যদি ভুল হয়, তাহলে লাভের পরিমাণটাও ভুল হবে, আর তার সরাসরি প্রভাব পড়বে ট্যাক্সের উপর।
তোফাতটা কিন্তু আকাশ পাতাল হতে পারে। যদি কেনার খরচ 0 ধরা হয় তাহলে পুরো বিক্রির টাকাটাই লাভ হিসেবে দেখানো হবে, আর তার উপর বিশাল অঙ্কের ট্যাক্স দিতে হবে। আর যদি সঠিক ধার্যকৃত খরচ ব্যবহার করা হয় তাহলে আসল লাভটা বেরিয়ে আসবে এবং ট্যাক্সও ঠিকঠাক হবে। সুতরাং দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, এই নিয়মগুলো যদি ঠিকমতো জানা না থাকে তাহলে কিন্তু প্রয়োজনের চেয়ে অনেক বেশি ট্যাক্স দিয়ে ফেলার একটা বড় ঝুঁকি থেকে যায়। সব শেষে একটা প্রশ্ন রেখে যাই, যখন আইন দিয়ে একটা নিয়ম তৈরি করে কোনো বাস্তবতাকে, যেমন শূন্য খরচকে বদলে দেওয়া হয়, তখন তাতে আসলে কার লাভ হয়? করদাতার নাকি সামগ্রিকভাবে কর ব্যবস্থার? ভেবে দেখবেন।